সুপ্রিয় শিক্ষার্থীরা, ইকো কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের বাংলা ব্যাকরণের নির্মিতি অংশে গুরুত্বপূর্ণ প্রাত্যহিক জীবনের যে বিষয়টি সেটি হলো আমাদের অভিজ্ঞতা, বর্ণন ও ভাষণ। আমাদের এই নৈমিত্তিক দৈনন্দিন জীবনের ভাষণের কোনো বিকল্প নেই, অভিজ্ঞতা অর্জনের শেষ নেই। তো আমরা ধারাবাহিকভাবে দুটি বিষয়ে আজকে আলোকপাত করতে যাচ্ছি। একটি হলো অভিজ্ঞতা এবং পরেরটি হলো ভাষণ। প্রথমত আমরা অভিজ্ঞতা কী জিনিস, এই অভিজ্ঞতা কাকে বলে? এই অভিজ্ঞতা আমরা ইংরেজি এক্সপিরিয়েন্স শব্দটি বলি এবং বাংলায় অভিজ্ঞতা বলি। এই অভিজ্ঞতা হচ্ছে বহু দর্শন দ্বারা লব্ধ জ্ঞান। অভিজ্ঞতা হলো বহু দর্শন দ্বারা লব্ধ জ্ঞানই হলো অভিজ্ঞতা। তাহলে বহু দর্শন দ্বারা লব্ধ মানে হচ্ছে অর্জিত, লব্ধ হচ্ছে অর্জিত জ্ঞান। তাহলে অভিজ্ঞতা বলতে বুঝি যে বহু দর্শন, অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছু শুনেছি, অনেকভাবে আমরা শিখি। নিত্য বা দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু শিখি, শেখার শেষ নাই। এই বিপুলা পৃথিবী বা ধরনী, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়। তো এইখানে আসলে জানা এবং শেখার শেষ নেই। তো আমরা প্রতিদিনই কোনো না কোনো অভিজ্ঞতা, নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করি। অভিজ্ঞতা অর্জনের বিষয় এটা আসলে বিভিন্নভাবে আমরা অর্জন করি। তো আমরা অভিজ্ঞতা শব্দের অর্থ যেটি পেলাম যে বহু দর্শন দ্বারা লব্ধ জ্ঞান, বিভিন্ন বা অনেক কিছু দেখার মাধ্যমে আমরা যে অর্জিত জ্ঞানটা নিয়ে থাকি সেটি হলো অভিজ্ঞতা। তো এখন এই অভিজ্ঞতা অর্জন করার পরে যখন কারো কাছে এটি উপস্থাপিত হয় অথবা উপস্থাপন করা হয়, তখনই সেটি হয় অভিজ্ঞতা বর্ণন। অর্থাৎ একটি অভিজ্ঞতা অর্জন করার পরে যখন এটি কোনোভাবে প্রকাশ করা হয় তখন সেটি হলো অভিজ্ঞতা বর্ণন অথবা বর্ণনা করা হয়। তাহলে আমরা অভিজ্ঞতা বর্ণন শব্দের অর্থ বুঝতে পেরেছি নিশ্চয়। এরপরে আমরা আসি যে আসলে অভিজ্ঞতা আমরা প্রায় মোটামুটিভাবে 3 প্রকারে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি বা এই অভিজ্ঞতা নিতে পারি আমরা 3 পর্যায়ে। একটি হলো আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি। 1 নম্বরে হলো ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা যায়। 1 নম্বরে হলো ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা যায়। অভিজ্ঞতা আমরা 3 ভাবে অর্জন করতে পারি। 1 নম্বরে হলো ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি। ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা যায়। 2 নম্বরে হলো প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমেও অভিজ্ঞতা অর্জন করা যায়। এবং 3 নম্বরে হলো হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করা যায়। ঠিক আছে, তাহলে আমরা 3 উপায়ে অভিজ্ঞতা অর্জন করতে পারি। 1 নম্বরে ইন্দ্রিয়ের মাধ্যমে, নিজেই যেভাবে আমরা চলাফেরা করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারি, আমাদের ইন্দ্রিয়ের শক্তির মাধ্যমে, নিজের বুদ্ধি বিবেক বিবেচনার মাধ্যমে। 2 নম্বরে বিভিন্ন বিষয়ে আমরা প্রত্যক্ষ ও পর্যবেক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারি। এবং 3 নম্বরে হাতে কলমে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি। তাহলে 3টি উপায়ে অভিজ্ঞতা অর্জন করা যায়। এখন এই অভিজ্ঞতাকে আবার শিখনও বলা হয়। অভিজ্ঞতার আরেক নাম হলো শিখন। অভিজ্ঞতার আরেকটা হলো শিখন। তাহলে এটাকে শিখনও বলা যায়। তাহলে অভিজ্ঞতা হলো শিখন, অভিজ্ঞতা হলো শিখন। এখন এই শিখন অর্জন আমরা করছি, অর্জন হলো। এখন এই অভিজ্ঞতা আমরা কিভাবে কাজে লাগাবো? অভিজ্ঞতার ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। এই অভিজ্ঞতার মাধ্যমে জীবনে অনেক শেখা
হয় এবং অনেক জীবনের যে ভুল ত্রুটিগুলো সংশোধন করে উন্নত জীবন গড়ার জন্য অভিজ্ঞতা বর্ণনের খুবই প্রয়োজন। এরপরে আমরা আসি যে আমরা আমাদের পরীক্ষায় কীভাবে অভিজ্ঞতা সুন্দর করে লিখে ভালো নম্বর অর্জন করব। এখন এই ভালো নম্বর অর্জন করার জন্য আমাদের কিছু নিয়ম মেনে পরীক্ষায় লিখতে হয় এবং লিখতে হবে। সেরকম আমি 5টি নিয়ম গুরুত্বপূর্ণ এখানে তুলে ধরেছি। 1 নম্বরে আমরা যে কাজটি করব অভিজ্ঞতার ক্ষেত্রে, সেটি হলো যে আমাদের বিক্ষিপ্ত ভাবগুলো গুছিয়ে নিব। আমি কোন বিষয়ের উপরে অভিজ্ঞতাটি লিখতে চাচ্ছি, পরীক্ষার বিষয় হলে তো নিশ্চয়ই সেখানে বিষয়টি উল্লেখ করা থাকবে, কিন্তু নিজেই যখন কোনো কিছু অভিজ্ঞতা চর্চা করব তখন ওই বিষয়টি আগে নির্ধারণ করে নিতে হবে, ওই শিরোনামটি নির্ধারণ করে নিতে হবে। অর্থাৎ বিক্ষিপ্তভাবে গুছিয়ে আমাদেরকে আমাদের মনের ভিতরে অনেক ভাবনা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলোকে গুছিয়ে সংহত করতে হবে। সুসংহত করে এটি শিরোনামের মাধ্যমে ওই কথাগুলো আমরা সুবিন্যস্তভাবে উপস্থাপন করব। 2 নম্বর হচ্ছে 3টি খণ্ড নির্ধারণ করব। একটি অভিজ্ঞতা বর্ণনের ক্ষেত্রে 3টি খণ্ড নির্ধারণ করব। 1 নম্বর হচ্ছে ভূমিকা, তারপরে মূল বক্তব্য এবং উপসংহার। এই 3টির একটি নিবিড় সম্পর্ক থাকবে, একটির সাথে আরেকটি ধারাবাহিক সম্পর্ক বজায় রাখবে। তাহলে আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতার বিষয়টি সুসংহতভাবে এখানে উপস্থাপন করা সম্ভব হবে। তারপরে 1 বা একাধিক অনুচ্ছেদ আমরা গ্রহণ করতে পারি। প্রয়োজনে আমরা একটি বেশি অনুচ্ছেদ নিতে পারি বা প্যারাই করে আমরা অভিজ্ঞতাটা লিখতে পারি। 4 নম্বরে হচ্ছে আমরা যে বিষয়গুলো লিখতে চেয়েছি বা লিখছি ওগুলো বারবার যেন না চলে আসে, অর্থাৎ পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখা। এবং 5 নম্বরে একটি আকর্ষণীয় শব্দে সম্বোধন করতে হবে। এবার আকর্ষণীয় শব্দ বলতে আমরা যে অভিজ্ঞতাটা যখন লিখব তখন সুন্দর করে তার ভাষাটা এমন আকর্ষণীয় হবে, শব্দগুলো এত আকর্ষণীয় হবে যেন পাঠকের চোখে, পাঠকের মানস চোখে সেগুলো যেন নাড়া দেয়। এই গেল আমাদের অভিজ্ঞতার বর্ণন। একইভাবে আমরা আসি এবারে ভাষণের ক্ষেত্রে। তাহলে আলোচনা আমাদের অভিজ্ঞতা বর্ণন এর কৌশল আমরা জানতে পারলাম। এরপরে আমরা এবারে আসি ভাষণের ক্ষেত্রে। ভাষণে আমরা কি করব? ভাষণ আসলে এটি আমাদের বাকশিল্পাঙ্গনের, বাকশিল্পের সর্বশ্রেষ্ঠ বিষয় হলো ভাষণ। আমরা যে কথা বলি, আমরা যে সারাদিনে ধ্বনি উচ্চারণ করি, অনেক সুন্দর করে কথা বলি, অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করি, এই অভিজ্ঞতার আলোকে আমাদের কিন্তু ভাষণের কথা বারবার মনে পড়ে। কার না ইচ্ছে করে একটু সুন্দর করে ভাষণ দেওয়ার, একটু সুন্দর করে একটা বক্তব্য উপস্থাপন করার। কিন্তু এই সুন্দর উপস্থাপনা, এই বক্তব্য বা ভাষণ আমরা যখন সুন্দর করে দেওয়ার স্বপ্ন দেখি, চেষ্টা করি, তখন কিন্তু সবারই আসলে একটি সুভাষণ হয় না। একটি সুভাষণের জন্য, একটি অভিভাষণের জন্য, একটি প্রতিভাষণের জন্য আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভাষণকে কিভাবে সুন্দর এবং সুভাষণে পরিণত করতে পারি সেদিকে একটু আলোকপাত করি। প্রথমে শব্দটি হলো ভাষণ শব্দ। এখন এই ভাষণ শব্দে আমরা তার আরেকটি প্রতিশব্দ হিসেবে বুঝে থাকি বক্তব্য, বক্তৃতা। তো এই বক্তব্য আমরা বা বক্তৃতা, এই বিষয়টা আমরা আসলে কখন ব্যবহার করি, অথবা এটি কথা হলো যে ভাষণ বর্তমানে বা আগে থেকে এ পর্যন্ত বেশিরভাগই রাজনৈতিক অঙ্গনে বা রাজনীতিবিদদের একটি মানে কি বলবো যে আসলে ওতপ্রোতভাবে জড়িত একটি শব্দ। ভাষণ রাজনীতিবিদদের জন্য ওতপ্রোতভাবে রাজনৈতিক একটি শব্দ।
আসলে শব্দটি রাজনৈতিক নয়, শব্দটিকে রাজনৈতিক বলা যায় না। এটি যেমন রাজনীতিবিদদের কাছে প্রয়োজনীয় একটি শব্দ, তেমনি আমাদের সকলের কাছেও একটি প্রয়োজনীয় শব্দ। তো এই ভাষণের প্রতিশব্দ বা ভাষণকে ইতিপূর্বে যে বললাম অভিভাষণও বলা যায়। অভিভাষণ কিংবা প্রতিভাষণ কিংবা সুভাষণ এগুলো ভাষণেরই প্রতিশব্দ। এটাকে ইংরেজিতে আমরা টক অথবা স্পিচ আমরা বলে থাকি, বাংলায় সেটি হলো ভাষণ। এখন এই ভাষণ দিয়ে তাহলে ভাষণ কাকে বলে? ভাষণের সংজ্ঞা কি? ভাষণ হলো যে কোনো সমাবেশে, কোনো জনসমাবেশে, যখন কোনো জনসমাবেশে একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে পক্ষ বা বিপক্ষের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পাওয়ার জন্য যে বক্তব্য পেশ করি বা উপস্থাপন করি তাকে ভাষণ। তো এই ভাষণের মধ্যে আমরা বুঝতে পারলাম এর সংজ্ঞার মধ্যে যে একটি উদ্দেশ্য থাকে এবং এখানে পক্ষ বা বিপক্ষ দুটি দলে মানুষ থাকতে পারে। ওই দুই দলের কাছ থেকে আমার উদ্দেশ্য ইতিবাচকভাবে গ্রহণ করে নামই হলো ভাষণ। তো এটি একটি সাধারণ কাজ নয়। এখন শিক্ষার্থীরা, যে তোমাদের অন্তরের নাড়া দিয়ে সেখান থেকে আমার উদ্দেশ্য সফল করে নেওয়া, এটি কিসের মাধ্যমে? একটি কথার মাধ্যমে, একটি বাকশিল্পের মাধ্যমে। এই বাকশিল্পটি তখনই সুন্দর হয়, তখনই খুব ভালো লাগে, ভাষণ শুনতে অনেক মজা লাগে, ভালো লাগে। কখন যে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায় আমরা টেরে পাই না। দর্শক শ্রোতা তখনও তার অন্তরে একটি অতৃপ্তি কাজ করে যে আরও যদি একটু শুনতে পেতাম। অনেকের ভাষণ আমরা মন্ত্রমুগ্ধ মতো শুনে থাকি। এই ভাষণ বা এই কথা দিয়েই বিশ্ব জয় করা যায়। যেমন আমাদের বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের রেসকোর্স ময়দানের যে ঐতিহাসিক ভাষণ, তা বাংলা ভাষা, সাহিত্য এবং ইতিহাস চিরস্মরণীয় এবং স্বর্ণাক্ষরে সমুজ্জ্বল হয়ে থাকবে, চির অম্লান থাকবে। তো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে রেসকোর্সের ময়দানে যে 7ই মার্চের যে ভাষণ, ঠিক এটি যেমনভাবে আমাদের কাছে একটি মহাকাব্যের মতো, ঠিক তেমনি এই ভাষণ আমরা ওই যে গেটিসবার্গের ভাষণের কথাও জানি, সেটিও চিরস্মরণীয় হয়ে আছে এবং থাকবে। একইভাবে বিশ্ব সম্মেলনে একসময় স্বামী বিবেকানন্দ তার একটি ভাষণের মাধ্যমে গোটা বিশ্বে তিনি কিন্তু একটি আহ্বান, তার যে ধর্মীয় যে প্রচার এবং প্রসার, সেটি কিন্তু করতে পেরেছে। তাহলে এই ভাষণের মাধ্যমে বিশ্ব জয় করা সম্ভব। এই ভাষণের সমাদর এবং ভাষণের উৎপত্তি এটি গ্রিক সাহিত্য এবং গ্রিক রোমান থেকে এসেছে এবং গ্রিক থেকে আধুনিক কাল পর্যন্ত এই ভাষণের সমাদর সকল দর্শক, শ্রোতা, পাঠক সকলের কাছেই এর একটি বড় কদর আছে। তো আজকে আমরা সেই ভাষণের কথাই বলছি। তো এই ভাষণটা আমাদের কিভাবে শ্রুতিমধুর, আকর্ষণীয় হয়, এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো উচ্চারণ। উচ্চারণেই হলো ভাষণের প্রধান আকর্ষণ। যার ভাষা যত স্পষ্ট, যত সুন্দর এবং উচ্চারণ ও সাবলীল ভাষা যত আসবে ভাষণের, তত মাহাত্ম্য, তার গুরুত্ব তত বেশি পাবে। একটি সুন্দর ও আকর্ষণীয় ভাষণের মধ্যে আবেগ, অনুভূতি, দুঃখ সব কিছুই আমার বাক্যের মাধ্যমে, আমার কথার মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তাহলে ভাষণের তার যে বিষয় সেটি ফিরে পাবে, তার প্রাণ ফিরে পাবে। তাহলে এই ভাষণের জন্য আমাদের 1 নম্বরে অবশ্যই আমরা শুদ্ধ উচ্চারণ এবং যে বিষয় সম্পর্কে ভাষণটি দিব
সেই বিষয়ে তার অবশ্যই যথেষ্ট পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এই নির্দিষ্ট বিষয় সম্পর্কে যখন তার জ্ঞান পর্যাপ্ত থাকবে, তাহলে সেখান থেকে আমরা তথ্যবহুল আমরা ভাষণ পাব। তাহলে ভাষণে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এখানে আমাদের তথ্য সমৃদ্ধ হতে হবে। আবার তথ্য সমৃদ্ধ হলে যে ভালো একটি ভাষণ হবে এরকমটি ভাবার নাই। এখানকার ভাষণে উপস্থাপনা ভঙ্গি বা উপস্থাপনার বিষয়টি গুরুত্ব পাবে। অর্থাৎ ভাষণে আমাদেরকে অবশ্যই আকর্ষণীয় শব্দ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে এই যে 5 নম্বর পয়েন্টটি আমাদের গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় শব্দে সম্বোধন করতে হবে। এটি ভাষণে অবশ্যই আকর্ষণীয় শব্দ থাকবে এবং বিশেষ করে আমাদের তোমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য যে বিষয়টি গুরুত্ব দিতে হবে যে জাতীয় দিবসগুলো বা আন্তর্জাতিক কিছু দিবস আমরা উদযাপন করে থাকি, এই বিষয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। ওই বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের ভাষণ উপস্থাপন করতে হবে। যেমন আমরা একটি নমুনা স্বরূপ একটি ভাষণে একটু কথা বলতে পারি। যেমন কোনো বিশেষ দিবস, যেমন মহান স্বাধীনতা দিবস, তো এই মহান স্বাধীনতা দিবস সম্পর্কে একটি ভাষণ উপস্থাপন করতে বলা হলো, তাহলে আমরা কি করব? বলবো যে মহান স্বাধীনতা দিবস, এটা দেওয়ার পরে অত্র বা আজকের এই দিবসের সম্মানিত সভাপতি অথবা প্রধান অতিথি, অন্যান্য বা বিশেষ অতিথি, এইভাবে আমরা শুরু করব ভাষণ। তাহলে বিশেষ যে দিবসই হোক না কেন, ওই দিবস এবং ওই দিবসের যে প্রত্যেকটি ভাষণের আমাদের সভাপতি থাকবে, তাহলে আমরা সভাপতিকে সম্বোধন করব, প্রধান অতিথিকে সম্বোধন করব, বিশেষ অতিথিকে, এবং আমাদের যে উপস্থিত অন্যান্য যারা থাকবেন, সেখানে উপস্থিত শিক্ষক মণ্ডলী থাকতে পারেন, ছাত্রছাত্রীরা থাকতে পারেন, তাদেরকে সম্বোধন করে ভাষণটি শুরু করব। এখন এই ভাষণটির পরে একটি উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্য আমাদেরকে ব্যক্ত করতে হবে আমাদের বক্তব্যের মাধ্যমে। বক্তব্যটা 3 ভাগে বিভক্ত করব। একটি হলো আমাদের ভূমিকা থাকবে বক্তব্যের মধ্যে এবং মূল বক্তব্য থাকবে, এরপরে উপসংহার থাকবে। তো ভূমিকাটা হলো যে দিবসের উপরে ওই জায়গায় আমরা ভূমিকাটা একটু জোর দিব, ওই দিবসটাকে কেন্দ্র করে তার যে ইতিবাচক যে গুরুত্ব, এই গুরুত্বটা ভূমিকা আমরা তুলে ধরব। এরপরে আমার লক্ষ্য কি, ওই মূল বক্তব্যে আমরা ওই দিবসকে কেন্দ্র করে তার পটভূমি কিংবা তার উদ্দেশ্য আমরা মূল বক্তব্যে উপস্থাপন করব। এবং এরপরে আমাদের যে একটি বার্তা রয়েছে, যে আমরা কি বার্তা দিতে চাই, ওই বার্তাটা আমরা উপসংহারে উপদেশ বা নির্দেশনামূলক বা আদেশমূলক আমরা এই বার্তাটা উপসংহারে তুলে ধরব। এই 3টি অংশে আমরা এক বা একাধিক অনুচ্ছেদে আমরা ভাষণটি লিখব। এক্ষেত্রে আরেকটি কথা, পুনরাবৃত্তি ভাষণের ক্ষেত্রেও একই কথা, পুনরাবৃত্তি না করা, ঠিক আছে। আর আকর্ষণীয় শব্দ সম্বোধন। এখন এই ভূমিকা দেওয়ার পরে যখন ভাষণটি আমরা যেমন সুধী মণ্ডলী অথবা সম্মানিত উপস্থিতি অথবা প্রিয় সহকর্মী অথবা আমরা সংগ্রামী বন্ধুগণ, এইরকম আকর্ষণীয় শব্দগুলো প্রত্যেকটি ছোট ছোট প্যারার মধ্যে শুরুতে এটি লিখে রাখবো। এভাবে আমরা আমাদের আকর্ষণীয় শব্দগুলো ব্যবহার করে উপস্থাপন করব আমাদের লিখিতভাবে আমাদের ভাষণের ক্ষেত্রে, এবং সর্বশেষ তোমার পরিচয়টি তুমি তুলে ধরবে। এই হলো আমাদের একটি সুন্দর ও আকর্ষণীয় ভাষণের নমুনা এবং বৈশিষ্ট্য। আশা করি সকলে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।